আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি রূপনা আক্তার। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টার আলোচিত বিষয়টা হচ্ছে তোমার কি কোষ বিভাজন। আমরা তো তাহলে শুরু করি আমাদের টপিক্সটা নিয়ে। কোষ বিভাজন। কোষ বিভাজনের শুরুতেই আমাদের জানা উচিত কোষ বিভাজন কাকে বলে। যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকেই আমরা মূলত কোষ বিভাজন বলে থাকি। এরপর আসো কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে। চ্যাপ্টারটার কোনো টপিক্সটা আছে, সেটা হচ্ছে তোমার কি কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব। আসো আমি তাহলে এখন কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে। আমরা জানি কোষ বিভাজন মূলত তোমার কত প্রকার? 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি মিওসিস। অ্যামাইটোসিস, দুই নাম্বার হচ্ছে তোমার মাইটোসিস, 3 নাম্বার হচ্ছে তোমার মিওসিস। আসো অ্যামাইটোসিস কাকে বলে। অ্যামাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন যেখানে তোমার মাতৃকোষ কোনো ধারাবাহিক এবং জটিল পর্যায় ছাড়া দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকেই তোমার মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ একটা মাতৃকোষ তোমার বিভাজিত হয়ে দুটা অপত্য কোষে কী হবে? সৃষ্টি করবে। সেটা হচ্ছে তোমার মূলত কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখানে দেখো আমি একটা ফিগার এঁকেছি অ্যামাইটোসিস। অর্থাৎ এটা যদি তোমার কি হয় মাদার সেল, এবং এটা হচ্ছে তোমার অপত্য কোষ বা তোমার ডটার সেল। এটা হচ্ছে তোমার কি সেল মেমব্রেন। আমরা জানি এগুলো হচ্ছে তোমার কি নিউক্লিয় অঙ্গাণু। এটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। এই মাদার সেলটা তোমার বিভাজিত হয়ে কয়টা অপত্য কোষ সৃষ্টি করে? অ্যামাইটোসিসের ক্ষেত্রে 2টা অপত্য কোষ সৃষ্টি করে। এখন দেখো মাঝখানের এই 2টা ফিগার, এটা হচ্ছে তোমার এই নিউক্লিয়াসটা। এখানে যে একটা গৌণ কুঞ্চন দেখা যাচ্ছে, নিউক্লিয়াসটা তোমার লম্বালম্বিভাবে কি হয়? বিভাজিত হয়ে মূলত তোমার এই ডটার সেল উৎপন্ন করে। এখন অনেকে প্রশ্ন করতে পারো সন সেল নয় কেন? এটা আসলে একটা তোমার কি সৃষ্টিজাত প্রক্রিয়া। আমরা জানি মাতৃকোষ থেকেই তোমার আবার মূলত আবার কী হবে? অপত্য কোষ সৃষ্টি করবে। সে কারণে এটা তোমার কি হবে না? সন সেল হবে না, এটা সবসময় তোমার কি হবে? ডটার সেল হবে। এ ছিল অ্যামাইটোসিস নিয়ে আমার সংক্ষিপ্ত বর্ণনা। এরপর আসো মাইটোসিস। এই মাইটোসিস কোষ বিভাজনটা আসলে এই চ্যাপ্টারটার একটু বিশাল টপিকস এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার কি মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমি প্রথমত একটু মাইটোসিস কোষ বিভাজনের সাথে একটু কী করে দিই? পরিচয় করাই দিই। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন যেখানে তোমার মাতৃকোষ একটি ধারাবাহিক এবং জটিল পর্যায়ে অতিক্রম করে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই আমরা মূলত কি বলে থাকি? মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। এটা একটু তোমার কি অ্যামাইটোসিস এবং মিওসিসের তুলনায় একটু বিশাল, একটু কি এটার গুরুত্বটাও বেশি। অর্থাৎ গুরুত্বটা বেশি বলতে আমি এখানে একটা কথা বলছি, তোমার দেখো জটিল ধারাবাহিক পর্যায় অতিক্রম করেই তোমার মূলত এই মাইটোসিস কোষ বিভাজনটা কি হয়? সম্পন্ন হয়। এই জটিল ধারাবাহিক পর্যায়টা দেখো তোমার আসলে এই মাইটোসিস কোষ বিভাজনটা, এখানে আমি 5টা ধাপ, অর্থাৎ এই মাইটোসিসটা তোমার মূলত এই 5টা ধাপ অতিক্রম করেই তোমার কি হয়? সম্পন্ন হয়। এবং একটা মাইটোসিস কোষ বিভাজন পুরোপুরি তোমার সম্পন্ন হতে প্রায় 48 ঘন্টা কি নেই? সময় নেই। যে আমি এখানে আরেকটা সংজ্ঞা দেওয়ার সময় যে কথাটা বলছিলাম, সমাকৃতি সমগুণ সম্পন্ন। এখানে তোমার মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা এবং অপত্য সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা তোমার সবটা কি থাকে? সমান এবং সমগুণ সম্পন্ন বজায় থাকে। এটা আমাদের প্রকৃতি থেকে আমরা যদি একটু তাকাই, দেখো তোমার উদ্ভিদ প্রজাতি বলো, প্রাণী প্রজাতি বলো, এখানে মাইটোসিসের এই ক্রোমোজোম যে জিনিসটা, ক্রোমোজোম হচ্ছে তোমার কি মূলত জীবের বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এই মাইটোসিসের ক্ষেত্রে তোমার উদ্ভিদের ক্ষেত্রে দেখো একটা ছোট্ট উদ্ভিদ তোমার ধারাবাহিক পর্যায়ক্রম অতিক্রম করে একটা আমরা সম্পূর্ণ উদ্ভিদে যেখানে তোমার পরিণত হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, এই উদ্ভিদটার হুবহু বৈশিষ্ট্য, অর্থাৎ মাতৃ উদ্ভিদটার হুবহু বৈশিষ্ট্য আমরা একটা অপত্য উদ্ভিদের অর্থাৎ সৃষ্ট নতুন উদ্ভিদের ক্ষেত্রে সমগুণটা অর্থাৎ একই আকৃতিটা আমরা কি পাচ্ছি?
প্রকাশ পাচ্ছি, ঠিক তেমনিভাবে তোমার উদ্ভিদ প্রজাতি বলো প্রাণী প্রজাতি বলো সবার ক্ষেত্রে এই ধারাবাহিক পর্যায়টাই অতিক্রম করে। আমরা প্রজাতির দ্বারা বজায় রাখা যেখানে বলি সেখানে তোমার মূলত এই মাইটোসিসের গুরুত্বপূর্ণ কি আছে ভূমিকা আছে। এখন আসো এই মাইটোসিস কোষ বিভাজনটা, এই মাইটোসিসকে তোমার সে কারণে আবার বলা হয় সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশনও বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা হুবহু তোমার কি থাকে সমাকৃতি এবং সমগুণ সম্পন্ন বজায় থাকে। এখানে দেখো এই মাইটোসিসটা তোমার মূলত এই পাঁচটা পর্যায় অতিক্রম করে তোমার এই মাইটোসিস কি হয়ে থাকে সম্পন্ন হয়ে থাকে। এখানে পাঁচটার ক্ষেত্রে তোমার দেখো প্রথমটা হচ্ছে প্রোপেজ, দ্বিতীয়টা হচ্ছে প্রোমেটাফেজ, তৃতীয়টা হচ্ছে তোমার কি মেটাফেজ, চতুর্থ হচ্ছে অ্যানাফেজ এবং পঞ্চম হচ্ছে তোমার টেলোফেজ। অর্থাৎ এইটা এই প্রাথমিক পর্যায় থেকেই তোমার আমার এখানে এই লাস্ট অর্থাৎ এখানে যে আমি এই সৃষ্ট অপত্য কোষ এই এটাকে যদি আমি মাদার সেল বলে থাকি, এই মাদার সেল থেকে সৃষ্ট অপত্য যে দুটি কোষ এখানে এই মাদার সেলের যে হুবহু গুণাগুণ তাই এই অপত্য কোষের মধ্যে ঠিক সেম হুবহু গুণাগুণটা তোমার কি থাকে বজায় থাকে। আমি এখন প্রত্যেকটা নিয়ে একটু কী করবো আলাদাভাবে ডিসকাস করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঁচটা ধাপের বর্ণনাটা নিয়ে একটু কী করে থাকো সমস্যা ফেস করে থাকো। অর্থাৎ সবার মনে একই কোয়েশ্চন, এখানে প্রচুর পড়া জীববিজ্ঞানে, আসলে আমাদের বই ফেলে চলবে না। এখানে জীববিজ্ঞান যতটা তোমার বিস্তারিত ততই বেশি কি সহজ, যদি আমরা একটু কী করতে জানি অর্জন করতে জানি। এই অর্জন করার ধাপটা হচ্ছে আমাদের প্রথমে একটু কী করতে হবে চিত্রের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা যত বেশি চিত্র ফলো করে মুখস্থ করব, অর্থাৎ আসলে মুখস্থ বলে কিছু না, এখানে আমরা বুঝি কি করা মুখস্থ করা। যতই তুমি পড়তে থাকবে আস্তে আস্তে অটোমেটিক তোমার কি হয়ে যাবে চিত্র দেখে দেখে পড়লে, অর্থাৎ চিত্র বুঝে পড়লে অটোমেটিক তোমার কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে। আসো তাহলে এখানে তোমার হচ্ছে কি প্রথম হচ্ছে প্রোপেজ, এটাকে আমরা যদি বাংলায় বলে থাকি সেটা হচ্ছে তোমার কি প্রাক পর্যায়। এখন আসো এই প্রোপেজের ক্ষেত্রে এখানে দেখো প্রোপেজের এই ধাপে তোমার নিউক্লিয়াসটা আকৃতিতে একটু কি হয়ে থাকে বড় হয়ে থাকে এবং এই ক্রোমোসোম এগুলো হচ্ছে তোমার কি ক্রোমোসোম। আমরা সুতার মতন যে জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তোমার কি ক্রোমোসোম এবং এটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। প্রোপেজের এই পর্যায়ে অর্থাৎ এই ধাপে তোমার প্রথমত নিউক্লিয়াসটা আকারে কী হয়ে থাকে একটু বড় হয়ে থাকে এবং এই ক্রোমোসোমগুলো থেকে তোমার পানির পরিমাণ কী হতে থাকে হ্রাস পেতে থাকে। হ্রাস পাওয়ার ফলে এই ক্রোমোসোমগুলো তোমার কী হয়ে থাকে সংকুচিত হয়ে থাকে। এক পর্যায়ে এতই পরিমাণ এরা সংকুচিত হয়ে পানি হ্রাস পাওয়ার ফলে আমরা তাদেরকে কী করতে পারি না খালি চোখে দেখতে পারি না। তাদেরকে দেখার জন্য আমাদের কিসের দরকার হয় অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। এরপর তোমার হচ্ছে কি প্রোমেটাফেজের এই ধাপে তোমার প্রথমত প্রোটিন তন্তু সমন্বয়ে স্পিন্ডল যন্ত্রের কি হয় শুরু হয়, সুতার মতন স্পিন্ডল যন্ত্রের শুরু হয়। অর্থাৎ এই দুই মেরু বিশিষ্ট তোমার কি হয় স্পিন্ডল যন্ত্রের শুরু হয় এবং এই দুই মেরুর মাঝখানের অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। এবং এখানে তোমার প্রত্যেকটা ক্রোমোসোম এই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে তাদের সাথে কি থাকে আকর্ষিত হয়ে থাকে। এই পর্যায়ের এক ধাপে তোমার কি হয় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এটাই ছিল তোমার কি প্রোমেটাফেজ। এরপর আসো তোমার মেটাফেজ নিয়ে। মেটাফেজের এ ধাপে তোমার ক্রোমোসোমগুলো প্রায় বিষুবীয় অঞ্চলে এসে কী করে নেই অবস্থান নেই এবং তাদের বাহুগুলোর চলনটা হয় তোমার কি মেরু অভিমুখী এবং সেন্ট্রোমিয়ারটার অবস্থান হয় থাকে তোমার কোথায় বিষুবীয় অঞ্চলে। এখানে ক্রোমোসোমগুলো আরেকটু তোমার কি হয়ে থাকে খাটো এবং মোটা হয়ে থাকে এবং যার ফলে এখানে অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে তোমার দুটা পার্টে বিভক্ত হয়, যেটা হচ্ছে তোমার কি যেটাকে আমরা বলতে পারি কি ক্রোমাটিড। এগুলো তোমার এই ক্রোমাটিডার বাহুগুলোর চলন হয় তোমার কি অভিমুখী মেরু অভিমুখী। এ পর্যায়ে প্রায় তোমার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের প্রায় কি হয়ে থাকে বিলুপ্তি হয়ে ঘটে থাকে। এরপর আসো তোমার অ্যানাফেজ নিয়ে। অ্যানাফেজের এ ধাপে তোমার এই যে ক্রোমোসোমটা প্রায় তোমার কি হয়ে যায় দুভাগে বিভক্ত হয়ে পড়ে এবং এদের এই সেন্ট্রোমিয়ারটা এখানে বিভিন্ন আকৃতির জন্য এখানে তোমার আমরা কয়েকটা এই অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভিন্ন আকৃতির জন্য আমরা এখানে কয়েকটা
অর্থাৎ সেন্টোমিয়ারটা তোমার বিভিন্ন ধরনের কি নাই রূপ নাই। সেন্টোমিয়ারের এটা যখন তোমার প্রায় এ ধরনের হয় তখন তাকে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক। অর্থাৎ সেন্টোমিয়ারটা প্রায় যদি এখানে অবস্থান নেয় তাহলে এটা তোমার হবে কি মেটাসেন্ট্রিক। এবং সেক্ষেত্রে তার আকৃতিটা হয় তোমার কি এল আকৃতি। সেন্টোমিয়ারটা যদি হয় তোমার এই অবস্থানে তখন তার অবস্থান হয় সাব মেটাসেন্ট্রিক। এবং সেক্ষেত্রে তোমার এটার আকৃতিটা হয় বি আকৃতি। এবং সেন্টোমিয়ারটা যদি তোমার প্রায় এই রূপাকার ধারণ করে তখন আমরা তাকে বলি কি টেলোসেন্ট্রিক। এবং সেক্ষেত্রে তোমার এটার আকৃতিটা হয় আই আকৃতি। অবস্থান যখন তোমার এই আকৃতি হবে তখন তাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। অর্থাৎ সেন্টোমিয়ারের বিভিন্ন অবস্থানের জন্য তোমার এখানে তার রূপটা কী করতে পারে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যদি তার রূপটা এভাবে হয় তাহলে আমরা তাকে বলবো কি মেটোসেন্ট্রিক। এবং এটা যদি তোমার সেন্টোমিয়ারটার অবস্থান যদি একদম মাঝামাঝি হয় তখন তাকে আমরা বলে থাকবো কি সাব মেটাসেন্ট্রিক। এবং এটা যদি এই সেন্টোমিয়ারটার অবস্থান যদি এই অবস্থানে হয় তখন তাকে আমি বলে থাকবো কি টেলোসেন্ট্রিক। তখন তার আকৃতি হয় ইংরেজি লেটার আই অক্ষরের নেই। এই ছিল তোমার কি অ্যানাফেজ নিয়ে। এরপর আসো টেলোফেজ। এটাই হচ্ছে আমার কি মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপের সর্বশেষ পর্যায়ে হচ্ছে তোমার কি টেলোফেজ। এটা এখানে এই পর্যায়ে তোমার মূলত আবার সম্পূর্ণভাবে প্রোফেজ পর্যায় থেকে আবার কি করে থাকে এটা পুনরাবৃত্তি করে থাকে। অর্থাৎ এই মাদার সেল থেকে আবার নতুন এখানে কি সৃষ্টি হয় হুবহু মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন অপত্য দুটি কোষের কি করে থাকে সৃষ্টি করে থাকে। এই ছিল তোমার কি মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা। এরপর আসো মিউসিস, যেটা আমার কি কোষ বিভাজনের লাস্ট পর্যায়ে হচ্ছে তোমার কি মিউসিস। মিউসিসকে আমরা মূলত হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ এখানে তোমার যে মাতৃকোষ থেকে যে অপত্য কোষ সৃষ্টি হয় সেখানে অর্থাৎ মিউসিসের ক্ষেত্রে তোমার নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয় এবং এখানে সৃষ্ট ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কী হয় অর্ধেক হয়ে থাকে। এই অর্ধেক হওয়ার কারণে সেখানে আমরা তাকে মূলত কী বলে থাকি হ্রাসমূলক কোষ বিভাজনও বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস, তোমরা এই বিশেষ করে শুধু এই চ্যাপ্টার বলে নয় জীববিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা একটু চিত্রগুলো এঁকে এভাবে কি করবে চিত্রের সাথে ডিসকাশনটা বর্ণনাটা এভাবে দেখে দেখে বুঝে বুঝে একটু কী করবে করার চেষ্টা করবে এবং বইটাকে আরও ভালোভাবে কী করবে ফলো করবে। অতিরিক্ত পড়া দেখে তোমরা কী করবে না ভয় পেয়ে যাবে না। যতই পড়তে থাকবে বুঝে পড়তে থাকবে একসময় দেখবে তোমাদের কী হয়ে যাবে আয়ত্তের ভিতর চলে আসবে। এই ছিল আমার আজকে কোষ বিভাজন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।